হচ্ছে ছবিটাই যে আমার চোখ যায়, আমি ওই হিপনোটাইজ মতো হয়ে যায়, আমি ছবির দিকে তাকিয়ে। এর ঠিক কিছুদিন পরেই কুকুরটা খুব বিভৎসভাবে মারা যায়, মানে পুরো শরীর শুকনো, ব্লাড ছিল না, পাঁজর বেরিয়ে গেছিল। আহ, তো আমি অনেক রাত জেগেছি, আমি কোনোদিন কিছু ওই ছাদের এটা দেখিনি। যে কি দুটো ছেলেকে দেখা গেছিল যাদের মুখ কিন্তু দেখা যায়নি, গলার এত পোর্শন অব্দি দেখা যায়। আমি সেই মুহূর্তেই ফিল করেছি আয়নার পিছন দিকে কেউ একটা, মানে কোচকানো চুলের ঠিক এতটা, মানে চুল মানে ছাড়া আর কি এতটা, সে আমার কোথাও পিছনে দাঁড়িয়ে রয়েছে। ওয়েলকাম টু সাদাত। আজকে একটা অন্যরকম পডকাস্ট হবে, যেটা আমি কোনোদিন এর আগে করিনি। আজকে কিছু ভৌতিক ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করবেন। আজকে আমার গেস্ট হচ্ছেন ইন্দ্রাণী দাস, বড়নগর থেকে। অনেক দিন ধরেই আমাদের চ্যানেল ফলো করে, অনেক কিছুর প্রবলেম চলছিল, এবং অনেক জায়গায় ও ঘোরাঘুরিও করেছে কিছু বেসিক রেমেডিসের জন্য, এবং কিছু ক্লিনজিং রিলেটেড কিছু কাজকর্ম করানোর জন্য, বাড়ির বাস্তুর কিছু প্রবলেম এবং ফ্যামিলিতে ঘটে যাওয়া কিছু সমস্যা, কিছু রেমেডিস দেওয়া হয়েছে বা কিছু ফলো করছে, এবং আমার সঙ্গে অনেকদিন ধরে টাচে রয়েছে। তো কোথাও গিয়ে আমার মনে হলো যে যে প্রবলেমটা ওর জীবনে ঘটে চলেছে কন্টিনিউয়াসলি, প্রতিনিয়ত, আমার মনে হয় সেই জায়গাটা কোথাও গিয়ে আমাদের যারা অডিয়েন্স আছে তাদেরকে জানানোটা আমার খুব প্রয়োজন মনে হয়েছে, মানে নিজের কাছে একটা দায়বদ্ধতা বলতে পারেন যে কাজটা আমি করি সেই কাজের জন্য। তো আজকে বেশি সময় নেব না, অনেকটা দেরি অলরেডি হয়ে গেছে। আমরা অফ ক্যামেরা অনেক কিছু আলোচনা করেছি, অনেক কিছু নিয়ে কথাবার্তা হচ্ছিল। তো সময় খুব সীমিত, আমরা সরাসরি চলে যাচ্ছি ইন্দ্রাণীর কাছে। ইন্দ্রাণী, বলো কেমন আছো এখন? খুব ভালো আছি না, খুব ভালো নেই এখন। আচ্ছা, খুব ভালো নেই। ঠিক আছে, মানে সবারই লাইফে কিছু কিছু প্রবলেম থাকে। আমরা দেখো, মনুষ্য জীবন তো, প্রবলেম থাকবে, সলিউশন থাকবে, আপস অ্যান্ড ডাউনস তো থাকবে, এটা নিয়ে মানুষের জীবন। ভগবানের কাছে প্রেয়ার করবো যে তোমার যাতে এই প্রবলেমটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায়, তুমি খুব ভালো থাকো তোমার ফ্যামিলির সঙ্গে। যাই হোক, আজকে আমি বেশি সময় নষ্ট করব না, আমি সরাসরি চলে আসি তোমার ঘটনা সমূহে। এক্স্যাক্টলি কি হয়েছিল? তাহলে শুরু থেকেই বলি। একদম। 2012 সালে আমার বাবা মারা যায়, ঠিক আছে। তো বাবা অসুস্থ ছিল। তো কোথাও গিয়ে বাবা মারা যাওয়ার আগে আমি একটা কিছু বুঝতে পারি বলতে একটা স্বপ্ন পাই। তো স্বপ্নটা কিরকম ছিল, আমার বাবা আমার কাছে আসছে, আমি স্বপ্নে দেখছি, এসে বলছে আমাকে যেতে হবে। তা আমি বলছি কোথায় যাবে তুমি? বাবা তখন কিন্তু খুব অসুস্থ, সেই সময় স্বপ্নটা পাই। কোথায় যাবে তুমি? না, আমাকে যেতে হবে, ছাড় তুই। তো আমি বাবার হাতটা ধরি, বাবা কি করে আমাকে মানে ছিটকে ফেলে দিয়ে আমি পাটা ধরার চেষ্টা করলাম, বাবা চলে গেল, শুনলো না আমার কথা। তো আমার তখন আমি স্বপ্নটা দেখি, তখন ঘুম থেকে উঠে দেখি সকাল 6টা বাজে এরকম। তো কোথাও গিয়ে মনটা খারাপ হয়ে গেল, বাবা অসুস্থ, এরকম একটা স্বপ্ন দেখলাম। তারপর কোথাও গিয়ে মানে কেমন একটা লাগছিল, ঠিক আচ্ছা, আমি একটা। একটু ইন্টারাপ্ট করছি হ্যাঁ, এটার মাঝখানে। বাবা মানে এটা কি তোমার শ্বশুর মশাই? না না না, তো? আমার বাবা। আচ্ছা, তোমার বাবা। আমার বাবা। ওকে। তো আমার কিরম একটা লাগছিল, সেই দিনটা গেল। ঠিক তার পরের দিনে সকালবেলা, মানে আমি রোজই বাবার কাছে যেতাম, আমার সামনাসামনি বাড়ি, মানে বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুটোই সামনাসামনি। তো আমি কোথাও গিয়ে মনে হলো বাবার কাছে যাই, মানে যাই আর কি, রোজের যাই, আমি যাবো আর কি। তো হঠাৎ করে সকালবেলা আমার মা ফোন করে, বলে বাবা নেই। আচ্ছা, তখন গিয়ে ভেরি স্যাড। খুব মানে হলো, কি আর বলবো এই সময়টার কথা। তো যাই হোক, কাজকর্ম হলো, আমি কিছু কারণের জন্য আমি বাবার মুখাগ্নি করতে পারিনি। কিছু মানে একটু প্রবলেম ছিল, যেখানে ঠাকুরমশাই বললো ও করতে পারবে না। তো আমার হাজবেন্ড করেছিল, আমি জানি না এটা করা যায় কিনা, তার বাবা মা বেঁচে থাকতো, কিন্তু ওই করেছিল। ওকে ছেলের মতন যেহেতু ভালোবাসতো, তো ও মুখাগ্নি করে। তারপরে তার আগে থেকে আমাদের মানে পুরী ঘুরতে যাওয়ার টিকিট কাটা ছিল। তো কিছু করার নেই, যেহেতু টিকিটটা কাটা ছিল, আমাদের কাজটা মিটে যাওয়ার পরে আমরা পুরী যাই। তো পুরী যাওয়ার পরে সেরকম নর্মাল গেছি, কোনো প্রবলেম হয়নি। তো আমি হোটেলের নাম নিতে চাই না, তবে খুব মানে পপুলার একটা এরিয়ার মধ্যে ওই হোটেলটা আছে, মানে গেস্ট হাউস ওটা। তো ওই গেস্ট হাউসে আমরা, আমাদের আগে থেকে বুকিং করা ছিল, আমরা যাই। তো ওটা বেশি বড় না, দোতলা, 3 তলার ওপর ছাদ। তো আমরা ওই রুমে মানে হোটেলে যাই, করিডর দিয়ে নর্মাল হেঁটে যাই যেরকম গেলাম। তো আমি করিডরে ফার্স্ট রুমটা নিয়েছিলাম। এবার ফার্স্ট রুমটা নিতে আর সবাই সবার মানে ওই ওই এরিয়াতে 5টা টোটাল রুম ছিল। তো আমরা 5টা ফ্যামিলি গেছিলাম, প্রথম রুমটা আমি নিই, বাদ বাকি সবাই সিলেক্ট করে নেয়।
তো আমাদের সাথে একটি বাচ্চা গেছিল, সেই বাচ্চাটির হঠাৎ মানে বায়না করে আমি এই রুমটা নেবো, মানে যে রুমটা আমরা নিয়েছিলাম বা আমি নিয়েছিলাম। এবার বাচ্চা মানুষ, সে যদি আমার কাছে কিছু চায়, আমি যদি বলি না আমি দেবো না, সেখানে তো এটা খারাপ দেখায়। তো আমি বললাম ঠিক আছে, তোমরা তাহলে মানে ওর ফ্যামিলিকে বললাম তোমরা এই রুমটা নাও, আমরা লাস্ট মানে আমরা তাহলে অন্য রুম নিচ্ছি। তো অন্য রুম বলতে আমাদের লাস্ট কর্নার রুমটাই নিতে হলো, কেন কি সবাই তখন নিয়ে নিয়েছে, একমাত্র আমাকেই চেঞ্জ করতে হয়েছে। তো চেঞ্জ করলাম। আমি গিয়ে প্রথমেই যখন রুমটায় ঢুকলাম, তখন সত্যি কথা বলতে আমার কোনো প্রবলেম হয়নি। আমি রুমটায় ঢুকে আমি ব্যাগ ফ্যাগ রেখে বাথরুমে ফ্রেশ হতে যাই। তো বাথরুমে ফ্রেশ হতে গিয়ে মানে ভেতরে জাস্ট ঢুকেছি, ঢুকে আমি দরজাটা লক করিনি, কেন কি হাজব্যান্ডই তো রয়েছে, তো আমি ঘরে মানে বাথরুমে দরজা লক করিনি, মানে মেন দরজা লক করা। তা হাজব্যান্ডকে বললাম কেউ এলে কিন্তু দরজা খুলবে না, আমি বাথরুমের দরজা লক করিনি। বললো হ্যাঁ ঠিক আছে। ও গিয়ে টিভিটা চালিয়ে দেয়, চালিয়ে দিয়ে বসে। আমি বাথরুমে ঢুকে জাস্ট মুখে আর কি ফেস ওয়াশটা দিচ্ছি, বাইরে থেকে যেহেতু গেছি, মানে খাট করে আমার বাথরুমের দরজাটা লক হয়ে যায়। তো সঙ্গে সঙ্গে মানে যেটা হয়, আমি মুখ ধুচ্ছিলাম আর কি, দরজাটা যখন আমি তাকালাম সাইডে, দেখতে দরজা বন্ধ। তখনই আমার ভয় লেগে গেছে। কেন ভয় লেগে গেছে, আমি সেই মুহূর্তেই ফিল করেছি আয়নার পিছন দিকে কেউ একটা মানে কোঁচকানো চুলের ঠিক এতটা, মানে চুল মানে ছাড়া আর কি এতটা, সে আমার কোথাও পিছনে দাঁড়িয়ে রয়েছে। তো আমি যখন দরজাটা খুলতে যাই, কেন কি আমি তো লক করিনি, দরজা লক, মানে দরজা পুরো লকড হয়ে গেছে। এইবার আমি চেঁচামেচি করছি, আমার হাজবেন্ডকে ডাকছি, দরজা ধাক্কাচ্ছি, কোনো মতেই খুলছে না। আমি কিন্তু ওই জিনিসটাই ফিল আর তুমি করছি, অবয়বটা ফিল করছো না ফিল দেখছো ভিজুয়ালে? আয়নায় ফিল করছি, দেখে আচ্ছা, কিছু নেই, মানে ওকে, আয়নায় তুমি ফিল করছো না ভিজুয়ালাইজ করছো, মানে দেখতে মানে পাচ্ছো? আয়নায় আমি দেখতে পাচ্ছি, আর ওকে। আমার পিছনে যখন তাকাচ্ছি কিছু নেই, এটা আমি মানে ফিল করেছি। তো আমার হাজবেন্ডকে যখন আমি ডাকছি, আমার হাজবেন্ড দরজা খুলছে না, ও মানে ওর কানে হয়তো আওয়াজগুলো যাচ্ছে না। তো আমি বললাম আমি মানে বলবো কি, আমার তো সেই মুহূর্তে মানে মাথা খারাপ হয়ে রয়েছে। তো আমি দরজা এদিক থেকে ঠেলছি, তো ও তারই মধ্যে শুনতে পেয়ে ও আবার ওদিক থেকে দরজা ঠেলছে। এরম দুজনে ধাক্কাধাক্কিতে মোটামুটি কিছুক্ষণ পর দরজাটা খুলে, কতক্ষণ হয়েছে আমি টাইম দেখিনি। খোলার পর আমার মানে সচ্ছিল, আমি ওকে চেঁচালাম যেরকম তুমি দরজা লক করে দিচ্ছ, যথারীতি আমি ভেবেছি ওই করেছে। ও বলছে বিশ্বাস করো আমি করিনি। তা আমি বললাম না তুমি করেছো। পরে আবার চিন্তা করলাম সত্যি তো, ও ও কেন করবে, কেন কি যা জোরে দরজা ধাক্কাধাক্কি হচ্ছে, যদি ভেঙে যেত ক্ষতিপূরণটা তো আমাদেরকেই দিতে হতো, তো ওর করে লাভ নেই। সেটা আমি পরে বুঝেছি, তখন বুঝিনি। তো যথারীতি বাথরুম থেকে বেরিয়েছি, তারপর থেকে তো বাথরুমের দরজা পুরো খুলে ঢুকছি, বা বালতিটাকে গার্ড করে দিয়ে ঢুকছি, যাতে মানে দরজা কোনো রকম ভাবে লক না হতে পারে। তো এর মাঝে আমরা মানে ঘুরতে চলে যাই, মানে এই ঘটনাটা হয়, তারপরে আমরা ঘুরতে চলে যাই সবাই মিলে। ঘুরে টুরে এসে একটা জিনিস ফিল করলাম, তখনকার দিনে না মানে 2012 সালে ওই এত স্মার্ট লক মনে হয় ইয়েতে ছিল না, মানে হোটেলে। যাই হোক আমাদের হোটেলে ছিল না, আমরা বাড়ি থেকে তালা নিয়ে গেছিলাম, যাতে আমাদের তালা দেবো, কেন ওদের কাছে ডুপ্লিকেট কি থাকে। এবার যেহেতু জামা কাপড় রয়েছে বা টাকা পয়সা রয়েছে সেই কারণে। তো আমরা গিয়ে লক খুলি, আমাদের তালা দিয়ে গিয়েই আমি ফার্স্টে দেখি বাথরুমের দরজাটা এতটা ওপেন, এবং ওখান থেকে খুব বাজে মানে বাথরুমের স্মেল ছাড়ছে। তখন আমার হাজব্যান্ডকে আমি বলছি কি, আমার হাজব্যান্ড বলছে তুমি বাথরুমে জল দাও না, এই দাও না, তাই এরম হয়েছে। আমি বললাম না গো আমি দিয়ে গেছি। সে বিশ্বাস করে না, আর কি করবো। তো আমি যথারীতি রুমে গেলাম, ঢুকে দরজা ফরজা খুলে যায়, মানে জল টল ঢেলে বাথরুমে পরিষ্কার করে আমরা গিয়ে শুয়ে পড়ি। ডিনার টিনার করে এসেছিলাম, শুয়ে পড়ি। তো শোয়ার পরে আমি কোথাও গিয়ে ফিল করছি, মানে জানি না বোঝাতে পারবো কি না, ওই দেওয়ালে জামা কাপড় রাখার হ্যাং করা থাকতো, অনেকেরই বাড়িতে আছে এরকম আংটা মতন। ও যখন মাঝরাতির মানে, আর আমি না মানে যেহেতু প্রথমেই ভয় পেয়েছিলাম, আজও পর্যন্ত আমার রুমে লাইট জ্বলে, আমি অন্ধকার করে ঘুমাতে পারি না, বড় আলো জ্বলেই ঘুমাই আমি। তো সেই হোটেলে গিয়ে তো কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু ভয় পাই। তো সেখানে বড় আলো জ্বালা রয়েছে, তারই মধ্যে আমি কোথাও গিয়ে চোখটা যখন আদৌ খুলেছি, ওই যে যে হ্যাঙ্গার মানে যেখানে ওই জামা জামা প্যান্ট রাখা ছিল আমার হাজব্যান্ডের, ওই যেখানে প্যান্ট রাখা আছে প্যান্টের ওখানে আমি দেখতে পাচ্ছি কেউ একটা হ্যাং করছে। তখন যখন আমি চোখটা খুলি, দেখছি না ওটা প্যান্ট, ওটা আমার মনে হওয়া কিন্তু। তখন আমি বললাম হ্যাঁ সত্যি তো তাই, ওই জায়গায় তো আর হ্যাং করলে পাখায় গড়বে, ওখানে তো আর গড়বে না কেউ। আমি ভুলই দেখেছি। তারপর আমি আবার চোখ বন্ধ করে শুয়ে পড়েছি, তখন মনে হচ্ছে কেউ আসছে, মানে হাঁটা চলা বা এরকম আওয়াজ পাচ্ছি আর কি টুকটাক।
হ্যাঁ, আমি অত না ভেবে চুপচাপ শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছি, কোনো প্রবলেম হয়নি সেই দিনে। পরের দিন আমার তো মাথায় রয়েছে যে আমি বাথরুমের দরজা ভালো করে লক করবো আর জল ঢেলে দিয়ে যাবো, তাহলে তার অবিশ্বাস জায়গা হুম দুজনের মধ্যে থাকবে না। পরের দিনও সেম, ঘুরে এসেছি, সকালে বেরোচ্ছি, সন্ধ্যে ফিরেছি, সেম একই জিনিস, প্রথম দিনের মতন রুম বাথরুমের দরজা খোলা, বাথরুমের স্মেল। আমার হাজবেন্ডকে বললাম, আমার হাজবেন্ড চুপ করে গেল। কেন চুপ করে গেল? ও জানে, ও ফিল করছে, সেটা পরে বলেছে। তো ওই নিয়ে বলছে ছাড়ো, যা হচ্ছে হচ্ছে, বাদ দাও তো, তুমি ভুলভাল বলছো। ও কোথাও গিয়ে আমাকে সেই জায়গাটাকে সরিয়ে দিল, মানে মাথা দিল না। তো যে যাই হোক, ঘটনাটা ঘটে গেল। সেদিন রাত্রিরে শুলাম, সেম ওরকমই মনে হচ্ছিল। তো লাস্টের দিন একটা জিনিস হলো, আমি চান টান করেছি, করে আমাদের রুমের সোজাসুজি না একটা ইয়ে ছিল, চেয়ার ছিল। আর মানে রুমের বলতে আয়না, আয়না সোজাসুজি। তা ওই চেয়ারে আমাদের গামছাটা মেলা ছিল, কেন কি জানি বাড়ি আসবো তো, মানে আমাদের বোধহয় রাতের ট্রেন ছিল মনে হয়, ঠিক আমার মনে নেই অতদিন আগে। তো গামছাটা মিলতে দিয়েছিল। আমি যখন ওই আয়নার সামনে দাঁড়িয়েছি, আমি আবার ওই জিনিসটাকে দেখতে পাই, ওই আচ্ছা, চুল ছাড়া। এগেন ওই হ্যাঁ, অতটাই দেখেছো? হ্যাঁ, ওটা আচ্ছা। কিন্তু আমি বাথরুমের আয়নায় দেখিনি, এবার হুম। রুমের আয়নায় দেখেছি। এতটা আয়নায় আমার পিছনে চেয়ারে বসে আছে। আচ্ছা, যেটা বাথরুমে দেখেছিল এই এন্টিটিটা দেবা তুমি দেখছো আয়না দিয়ে? বাথরুমের আয়নাটা আমি হুম বলছি, বাথরুমের আয়না ছোট ছিল, যাই জন্য আমি হুম এতটুকু হুম দেখেছিলাম। হুম। এখানে আমি দেখছি ওই চেয়ারে বসে আছে, আর আমি দাঁড়িয়ে আছি আমার পিছনে, মানে আচ্ছা, এবার ফুল ফিগারটা ফুল দেখতে পেলে? ফিগারটা বসে আছে। আচ্ছা। তো আমি যথারীতি ঘুরলাম, কেন কি আমি জানি আমার মনের ভুল, ওখানে তো গামছা দেবো, দেখছি না গামছা। আবার ঘুরছি ওই জিনিসটা, আবার ঘুরছি গামছা, কি হচ্ছে আমার সাথে। এবার সেই দিনে বাড়ি আসবো, তো যাই হোক, যা হয়েছে হয়ে গেছে, কোনো আর এটা নিয়ে ঘাটাঘাটির দরকার নেই। তো বেরিয়েই আমি টোটো না, ওই টেকার টাইপ গাড়িগুলো, আমার হাজবেন্ডকে বলছি এই 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 হয়েছে। ও বলছে চুপ করো, আমিও বুঝেছি, আমিও ফিল করেছি, তুমি ভয় পায় বলে বলিনি। তো এসে, এর মাঝখানে আমি তোমাকে একটু ইন্টারাপ্ট হ্যাঁ, করি। এটা স্টার্টআপেই তুমি অফ ক্যামেরা আমার সঙ্গে শেয়ার করেছিলে ঘটনাটা। স্টার্টআপের ঘটনাটা আমি একটু জানতে চাই তোমার থেকে। মানে পুরীতে স্বর্গদ্বারের পেছনে বোধহয় তুমি হোটেলটা হ্যাঁ, নিয়েছিলে? হ্যাঁ, হ্যাঁ। হোটেলটার নাম কি তুমি বলতে চাও? না, 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 উম, যদি বলতে চাও বলতে পারো, তাহলে না, আগামী না, দিন না, অন্য কেউ গিয়ে হ্যারাসমেন্টে পড়বে না, কারণ না, ঘুরতে তো আমি লোকে যায়। বলতে চাই না কি, এটা অনেক আচ্ছা, বছর আগের কন্ট্রোভার্সি হবে অনেক ঘটনা, বছর বা আগে, অনেক এখন কিছু হয়তো ক্লিয়ার প্রবলেম হয়ে গেছে, হতেও হতেই পারে। পারে। হ্যাঁ, ঠিক আছে, মেবি বলার দরকার নেই। তুমি যখন হোটেলে ঢুকেছিলে, তুমি আমাকে যেটা শেয়ার করেছিলে যে হোটেলে যখন ঢুকেছিলে তখন বোধহয় তুমি, ওই হোটেলটা বেশ বড়সড় কোনো হোটেল, এবং সেই হোটেলে কোনো মানে আদার্স কোনো গেস্ট বোধহয় সেই সময় ছিল না তোমরা ছাড়া। হ্যাঁ, লাইক হ্যাঁ, আমি হ্যাঁ, এই পোর্শনটা একটু ক্লিয়ার করে দিতে চাই অডিয়েন্সের জন্য। হ্যাঁ, 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 ওই জায়গাটা সেদিন মানে মানে হোটেলটা তুমি যখন গেছিলে তখন এর অ্যাপিয়ারেন্সটা কিরকম ছিল? মানে নর্মাল, ভালো, কোনো কিছু, মানে তুমি কিছু। আমাকে বলেছিলে বোধহয় যাওয়ার পরে তোমরা রুম দিতে চাইনি হোটেলের স্টাফরা, না, তোমাদেরকে না, না, কিছু, না, না, আমাদের রুম দিয়েছে, আমাদের মানে তো রুম দেওয়া নিয়ে কোনো প্রবলেম হয়নি। তোমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল? না, মানে আমরা গেছি। সঙ্গে সঙ্গে হ্যাঁ, হ্যাঁ, পেয়েছিলে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে। না, না, তাহলে ওটা হয়তো আপনি অন্য কারোর সাথে গুলিয়ে ওকে, মেবি ফেলেছেন। হতে পারে, প্রচুর হ্যাঁ, ঘটনা হ্যাঁ, হ্যাঁ, শোনা হয়। না, আমার সাথে ওটা হয়নি, হুম আমরা যেরকম গেছি নর্মাল রুম দিয়েছে। হুম ওখানে কিন্তু একটা কথা বলে রাখি, আর কোনো রুমে প্রবলেম ছিল না। আমি যখন পরে সবার সাথে শেয়ার করি, কোনো রুমে প্রবলেম ছিল না, পার্টিকুলার আমার ওই রুমটাতেই প্রবলেম ছিল, আচ্ছা মানে যেটা আমি ফেস করেছি, আর কিন্তু কেউ ফেস করেনি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওটা আমার পুরীর একটা ইনসিডেন্ট চলে গেল। তারপর এসে একটু শরীর টরীর খারাপ হয়েছিল, যাই হোক ঝাড়িয়ে নিয়েছিলাম, কিন্তু কোনো প্রবলেম সেভাবে হয়নি। তো তারপর চলে আসি আমার বাড়িতে। পুরোনো বাড়ি থেকে আমাদের নতুন বাড়ি শিফট হই আমরা 2000, ওই কত সালে হলাম, 2016 সালে নতুন বাড়ি আমরা আসি। তার আগে আমরা ওই পুরী ঘোরার পর আর কোনো আমার প্রবলেম হয়নি। হুম, পুরোনো বাড়িতে থাকি, আমার মেয়ে হয়, কোনো প্রবলেম হয়নি। মেয়ে হওয়ার পর 2016 সালে আমরা নতুন বাড়ি আসি। নতুন বাড়ি এসেও কোনো প্রবলেম হয়নি, কিন্তু আশেপাশের লোক বলতো জায়গাটা ভালো না, হুম। একটু ভেতর দিকে। তো নতুন বাড়িতে এসে সত্যি কথা বলতে প্রথম দিকে কোনো প্রবলেম নেই, কিছু নেই। তবে হ্যাঁ, সবার একটু শরীর টরীর খারাপ হতো, মানে শরীর খারাপে সবাই কম বেশি লেগে থাকতো। তো ওটা আমরা না, মানে বাস্তু ব্যাপারটা এত জানতাম না, যে বাস্তু কি না কি। এখন যেমন ফোন দেখে অনেক কিছু শিখেছি, সেটা জানতাম না। তো এই বাড়িতে এসে প্রথম কোনো প্রবলেম নেই। যা প্রবলেম শুরু হলো ওই লকডাউনের টাইম কি একটু আগে, আমার ঠিক এক্স্যাক্ট 2022 বা 21 থেকে কিছু প্রবলেম আমাদের শুরু হয়, যেটা আমাদের বাড়িতেই হয়। ছাদের মধ্যে লাফালাফি, ধূপধাপ আওয়াজ। এবার একটা সাধারণ কথায়,
রাত দুপুরে ছাদের মধ্যে কে লাফালাফি করবে? আর আমাদের বাড়িটা না তোমার নর্মাল কোনো, আমাদের বাড়িটা কোয়ার্টার টাইপ বাড়ি, সব আলাদা আলাদা ছাদ, আলাদা আলাদা, বা একসাথে দু তিনটে ঘর তার ছাদ এরকম ভাবে ভাগ করা আছে। তো সব ছাদে কম বেশি শোনা যেত, বাট আমি অন্যদেরটা অত বলতে যাব না, আমার সাথে যেটা হয়েছে আমি সেটাই বলছি। আমার ছাদে আমি মারাত্মক লেভেলের আওয়াজ পেতাম। এবার তখন আমাদের পাশে প্রমোটিং হয়, তখনও কাজ হচ্ছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। ওখানে মিস্ত্রিদেরকে বলতাম যে দাদা একটু দেখবেন তো কে আছে, কেন কি একটা বড় আলো দেওয়া আছে সামনে পিছনে, যদি কেউ ছাদে লাফালাফি করে তাহলে কিন্তু অবয়বটা লম্বা হয়ে কোনো একটা দেওয়ালে জায়গা তো পড়বে যাবে, পড়বে। নয় এদিকে নয় ওদিকে। কেন ছাদটা তো খুব বেশি বড় না, ছাদটা হচ্ছে আমাদের ছোট, মানে কত বলবো 200 স্কোয়ার ফিটের মতো, কত বড় হয়, তার মাঝে ট্যাঙ্কি বসানো আছে, তো কোথাও তো একটা আলো যাবে। আর বড় বড় হ্যালোজেন টাইপ আলো জ্বলছে, রাস্তার যে আলোগুলো হয়। তো ওরা বলে না কাউকে দেখছি না, কিন্তু সেই মুহূর্তেই কিন্তু ওদের নাম্বারও নেওয়া ছিল, ফোন করে জিজ্ঞাসা করতাম, সেই মুহূর্তে বলছে না আমরাও দেখতে পেতাম না। তো এই করে করে জিনিসটা বাড়ে, তখন পুরো বাড়িতে হয়। তো আমরা ঠিক করি রাত জাগবো, দেখবো কে আসে, তো আমরা রাত জাগি দেখি, পাড়ার কিছু ছেলেদেরকেও বলেছিলাম, কিন্তু কাউকে কোনোদিন কেউ ধরতে পারিনি আমরা, ঠিক আছে, বাড়িতে কিচ্ছু আমরা ধরতে পারিনি, কিন্তু ওই জিনিসটা আমাদের হচ্ছিল। আর মনে হয় একদিন দেখা গেছিল, আমি যদিও বা দেখিনি, এটা শুনেছি, কিন্তু আমি অনেক রাত জেগেছি, আমি কোনোদিন কিছু ওই ছাদের এটা দেখিনি, যে কি দুটো ছেলেকে দেখা গেছিল যাদের মুখ কিন্তু দেখা যায়নি, গলার এত পোর্শন অব্দি দেখা গেছিল, দুজন? দুজনকে। ছেলে কিভাবে বলছো? হাফ প্যান্ট পরেছিল বললো। তো আমার কাছে এখানে একটা যখন বলেছিল, এটা তো কোনো নর্মাল মানুষ হতে পারে, অন্ধকারে হয়তো ঢাকা, যখন যে দেখেছিল সে নাকি পা এগাতে গিয়ে হঠাৎ করে মিলিয়ে যায় সেই জিনিসটা, তাই জন্যই কোথাও গিয়ে আমি এই ঘটনাটা বললাম, নাহলে এটা অন্য কিছু হতে পারত। ওকে। সে আচ্ছা যেতে গিয়ে জিনিসটা মিলিয়ে যায়, আচ্ছা সে বলে এটা তার কথা। তো আমি দেখিনি, সেই মানে তর্কে আমি যাচ্ছি না। তো আমি একদিন ঠিক করি আমি দেখবো, কেন কি আমরা এটা অনেকদিন ধরে ট্রাই করছিলাম, 2-3 মাস রাতও জেগেছিলাম। তো আমি একদিন রাত্রিরে একা বসি, খুব সাহস নিয়ে যে দেখি না কি আছে, যদি মানুষ হয় মানুষ হবে, কেন কি সবাই বলছে এটা চোর, এগুলো অন্য কিছু নয়। তো যথারীতি আমি বসি গ্রিলের, মানে আমি কিন্তু দরজা খুলে বসিনি, মানে গ্রিলের পাশ দিয়ে ফাঁক দিয়ে দেখার চেষ্টা করেছিলাম। আমি যে টাইমটায় দেখেছি, আমি মোটামুটি 1টা থেকে বসেছিলাম, কিচ্ছু ফিল করিনি, কিচ্ছু দেখিনি। 3টের পরে জিনিসটা হয়, এক্সাক্ট আমি টাইমটা বলতে পারবো না, কেন কি 3টের পরে হয়, কেন আমি তার আগে বসার আগে আমি 3টে দেখেছিলাম। বসে আছি, আমাদের বাড়িতে দুটো স্ট্রিট ডগ থাকতো, আমরা যাকে পাগলের মতন তাড়াতাম, যদি আমাদের বাচ্চা কাচ্চা আছে তো কামড়ে দেয়, কিন্তু তারা কোনো দিনও ওই বাড়ি ছেড়ে যাবে না, ওখানেই থাকবে, এরকম একটা ব্যাপার, কাউকে কামড়াতো না, এক কোণেই থাকতো। তো 3টের পরে হঠাৎ আমি স্টিক ডগটা, আমার ওই মানে যেখানটা আমি বসেছিলাম গ্রিলের ফাঁকে বসেছিলাম, হ্যাঁ আমি ভয়ও পাই, তো গ্রিলের ফাঁক দিয়ে যদি কিছু দেখা যায়, তো আমি বসেছিলাম, স্টিক ডগটা দেখলাম গেল, ছাপ 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 করে, যেমন কুকুরের পায়ের আওয়াজ হয় রাত্রিবেলা, ছাপ ছাপ করে গেল। তারপরে আমি একটা বড় কিছু অবয়ব দেখলাম, অবয়ব না মানে ছায়া, আচ্ছা যেটা এ ছাদ থেকে ও ছাদ ক্রস করলো না, আমার সামনে দিয়ে গেল, আমি ধরতে পারলাম না, আমি তো গ্রিলের একটা ছোট্ট ফাঁক দিয়ে দেখছিলাম, কিন্তু আমি অবয়বটা খুব লম্বা দেখেছি, মানে হয় না গ্রিলের যে মানে এতটা করে, কিন্তু জিনিসটা আমি দেখেছি লম্বা। যখন পাস করলো, কুকুরটা পাস করলো, অবয়বটা পাস করলো, যেই মুহূর্তে পাস করলো আমার শরীরটা ভার করে দিল। শরীর ভার কাকে বলে আমি সেদিন বুঝেছি। কুকুরগুলো ডাকছিল? কুকুরটার কিন্তু আমি কোনো সাউন্ড পাইনি, সাইলেন্ট ছিল? কুকুরটার কোনো সাউন্ড পাইনি, কুকুরটা গেছে পিছনে গেছে। আচ্ছা এর ঠিক কিছুদিন পরে কুকুরটা খুব বিভৎসভাবে মারা যায়, মানে পুরো শরীর শুকনো, ব্লাড ছিল না? পাঁজর বেরিয়ে গেছিল, আহ, ঠিক আছে, আচ্ছা। পাঁজর বেরিয়ে গেছিল, এবার ওটাকে কি বলে আমি জানি না, কিন্তু কুকুরটা তোমার মারা যায়। আর ওর সাথে যে মানে আমরা বলতাম ওরা দুই ভাই, শেরুর ভাই, শেরুর ভাই হঠাৎ করে এই বাড়ি আসা বন্ধ করে দিল, আর ঢোকে না, এই চত্বরেই থাকে না, থাকলেও অনেকটা দূরে। তো গেল এই ঘটনা, বাড়িতে এরম চলছে চলছে, তারপরে হঠাৎ করে আবার আপনা হতেই বন্ধ হয়ে গেল, কিন্তু এখন কিছু হচ্ছে না আমার বাড়িতে। Okay. এখন প্রবলেম হচ্ছে আমার শ্বশুর মারা গেছে, তারপরে আমার মেয়ের সাথে কিছু ইনসিডেন্ট ঘটছে, তারপর আমার বাড়িতে আর কোনো কিছু প্রবলেম হয়নি তারপর থেকে। তো এবার হয় না, মানে এত কিছু দিয়ে সাফার করেছি, তো কোথাও চিন্তা করলাম একটু কোথাও ঘুরে আসি, আর মাইন্ডে নিতে পারছি না। তো আমরা চলে যাই শান্তিনিকেতন, একটা গ্রুপ মিলে আমরা ঘুরতে যাই। তো শান্তিনিকেতনে গিয়ে যথারীতি হোটেলের নাম আমি বলবো না, ঠিক আছে, তো সেই হোটেলে আমরা যাই, আমাদের পুরো মানে
যায়। তো আমাকে যে রুমটা দেওয়া হয় বলেছিল একটু ওয়েট করতে, বাদ বাকি সব রুম দেওয়া হয়ে গেছিল, পরপরই নিয়েছিলাম 302, 303, 304, 305। 305 নম্বর রুমটা দিতে একটু লেটই করেছিল। তো ঠিক আছে, হতেই পারে। তো আচ্ছা, মেবি তাহলে এটাই বোধহয় শুনেছিলাম তোমার থেকে হ্যাঁ, অফ তাহলে ক্যামেরা, হবে সেটা হয়তো, হতে পারে। হতে পারে। তো আমার ওই 305 নম্বর রুমটা দিতে একটু লেটই করেছিল। তো জানি না। তো আমি ততক্ষণ অন্য রুমে, মানে আমাদের তো অন্যান্য রুমগুলো দিয়ে দেওয়াই হয়েছিল, তো সেই রুমে আমি গিয়ে ওয়েট করি। তারপর সব ক্লিন করলো, করার পর দিল। তো ঢুকলাম, এবার ঢুকেই বলি রুমটায় ঢুকে আমার ভালো লাগেনি। কেন কি আহ, কিছু জিনিস হয় না, ভালো লাগে না, বা আমি এই চ্যানেলগুলো ফলো করেছিলাম, আমার সেখান থেকেও বলতে সিক্স পারো সেন্স যে কোথাও কাজ কাজ করছিল। করেছে। পুরো ওকে। ভেতরটায় ঢুকেছি না, একটা ড্যাম্পের মতন কেমন একটা গন্ধ, সে পুরোনো বাড়ির একটা সেই জল ইয়ে হলে। তো আমার লাগলো। তো যাই হোক, আমি ভাবলাম হয়তো আমি পডকাস্ট দেখি, হয়তো এই কারণে আমার মনে হচ্ছে, আমি এটাই ভেবেছিলাম। তাও রুমের ভেতর ঢুকে আমার ভালো লাগছে না, আমার শরীরটা কেমন লাগছে, কেন কি আমার সাথে এর আগে কিছু ঘটনা ঘটেছে। তো সেই কারণে তা ভালো লাগছে না। আমার হাজবেন্ডকে বললাম, বলছে দাদা তোমার যত সব তুমি ভুলভাল ভাবো, আমাকে এরকম ভাবে বললো। আমি বললাম ঠিক আছে, হয়তো আমি ভুলই ভাবছি, হতে পারে। তো আমার কোথাও, এবার আমরা শান্তিনিকেতনে একদিনের ট্যুরে গেছিলাম, ঠিক আছে। তো সেদিন আমরা ঘুরে টুরে এসে আমি কিন্তু মনে মনে প্ল্যান করেছিলাম আমি এই রুমে থাকবো না। কেন কি, যেহেতু তোমার সাথে পুরীতে একটা ঘটনা ঘটে গেছে অলরেডি, এখন যদি আরো বেশি কিছু হয় তাহলে আমি সেখানেই ফিনিশ। তো মনে মনে প্ল্যান করি কি করব, কোথায় যাব, রাতটা কিভাবে কাটাবো, মানে একটু হলেও তো রুমে থাকতে হবে। তো প্ল্যান, মানে যেমন ভাবা তেমন কাজ, প্ল্যান আমার হয়ে গেছে। তো আমরা সবাই আড্ডা টাড্ডা মেরে, রাত্রি তখন 1:30 বাজে, আমি এখন বায়না ধরেছি আমি তো রুমে শোবো না, আমি মানে আমাদের গ্রুপে একজন গেছে, তাদের রুমে আমি থাকবো, আমি বায়না ধরি। তো আমার হাজবেন্ড তো যেতে দেবে না, ও তো জানে আমি কি কারণে বলছি। বলছে আমি আছি, অসুবিধা কি? আমি বললাম না না, আমি শোবো না, আমার ভালো লাগছে না, আমি রুমে শুলে আজকে আমার কিছু হয়ে যাবে। তো আমার হাজবেন্ড বলছে, রাগ করে চলে গেল, ও যথারীতি রাগ করেই চলে গেল, ও এই জিনিসগুলো না খুব একটা মানে না। আচ্ছা, এর আগে আমি একটা কথা বলিনি, আমি বলতে ভুলে গেছিলাম। আমাদের বাড়িতে একটা জিনিস হয়েছিল, যেটা এই আরজি করের যখন কেসটা হুম হচ্ছিল 14 তারিখ রাতে, যে হুম হুম হুম। ওই রাত দখলের ইয়েটা ডেকেছিল, আমাদের সিথির মোড়ে হয়, আমরা যাই, ঠিক আছে। সবাই আমরা, মানে আমাদের যা বন্ধু বান্ধব রয়েছে, আমার হাজবেন্ড আমি সব যাই। তো ফেরার সময় আমাদের প্রায় যথারীতি 1:30 বেজে গেছিল। আমি যখন আমরা যখন ফিরি, আমার হাজবেন্ড আগে বাইক নিয়ে বাড়ি চলে এসেছে, আমি আমার বান্ধবীদের সাথে হেঁটে হেঁটে এসেছি। তো সেই কারণে আমার হাজবেন্ড জানে কি গেটে তো তালা দিতে হবে, আমি এমনি ভয় টয় পাই। তো আমার হাজবেন্ড গেটে মানে চাবি নিয়ে বাইরেটায় ওয়েট করছিল, আমি এলে একেবারে তালা খুলে ওরা ভেতরে ঢুকবে। তো যথারীতি ও দাঁড়িয়েছিল, আমাকে ফোন করলো, আমি বললাম আমি যাচ্ছি, একটু রাস্তায় আছি, আর একটু দেরি হবে। তো বাড়ি আসার পর মানে রুমে ঢুকে আমার হাজবেন্ড বলে, জানো তো আজকে একটা জিনিস হয়েছে। আমি বলছি কি? বলছে আমি আজকে একটা জিনিস দেখেছি। আমি বলছি, কি? বলছে জানো, মেয়েকে, তো আমার মেয়ে যায়নি ওই রাত্রিরে, মেয়েকে আমি আমার মাসিমার কাছে শুয়েছিলাম। তো আমার বাড়িতে একজন মাসিমা আছে বয়স্ক করে। তো দিয়ে আমরা গেছিলাম। তো আমার হাজবেন্ড এসে জানে কি আমার জন্য ওয়েট করছে, তারপরে এলে মেয়েকে নিয়ে আমাদের রুমে চলে যাব। তো তার মাঝে ও আমাকে যেটা বললো, রুমে আসার পর বলছে আমি দাঁড়িয়ে আছি, এদিক ওদিক তাকাচ্ছি, দেখলাম মাসিমা এদিক থেকে ওপাশে চলে, মানে গ্রিলের এপাশ থেকে ওপাশে চলে গেল। ও তো বাইরে থেকে দেখছি, ও তখন দৌড়ে যায় যে বাবা, আমার মেয়েকে রেখে, মেয়েকে ঘুম পাড়িয়ে এসেছে, মেয়ে তো আমার এমনিই ভয় পায়, মেয়েকে রেখে ওইদিকে গেছে গল্প করতে। তখন কিন্তু বাজে 1:30, ওর মাথায় নেই যে 1:30টার সময়, মানে আমাদের বাড়িটা অনেক বড় ফ্যামিলি, তো হয় না এর ওর ঘরে গল্প করতে যায়, ও সেটাই ভেবেছে, কিন্তু ওর মাথায় এটা নিচে, তখন বাজে 1:30। ও কি করেছে, দৌড় মেরেছে পিছন পিছন গিয়ে। ও কিন্তু মাসিমার দিকে যায়নি, মানে উনি গেছেন ডান দিকে, আমার হাজবেন্ড গেছে বাঁ দিকে। কেন কি, বাদিকে আমার মেয়ে রয়েছে, মানে বাদিকের দিকে আমার রুমে মেয়ে রয়েছে। তো সেই কারণে ও বাদিকেই যায়, ও আগে ওর মেয়েটাকেই দেখবে, তারপর নয় মাসিমাকে খুঁজে আনবে। তো ও যখন ওর মেয়েকে দেখতে যায়, মানে আমাদের রুমে বলতে আমার শাশুড়ির রুমে যে দরজাটা খুলে দেখছে মাসিমা আমার মেয়ের গায়ে হাত দিয়ে চাবড়াচ্ছে, আচ্ছা, ঘুম পাড়াচ্ছে? ঘুম পাড়াচ্ছে। ও তখন বলে, তাহলে আমি কাকে দেখলাম? স্ট্রেঞ্জ। ও কিন্তু দেখলো, এদিকে চলে গেল, ও দৌড়ে গেল, কেন কি মেয়ে একা রয়েছে। গিয়ে ও কিন্তু আগে মেয়েকেই ফোকাস করেছে, ও যদি হয়তো এদিকে গেলে আমি জানি না কি ঘটনা ঘটতো, বাট ও গেছে কিন্তু বাঁ দিকে, কেন কি ওর আগে আমার মেয়ে। তো মেয়েকে দেখতে গিয়ে দেখছে উনি এখানে, তো ও যথারীতি এসে দেখছে এদিকে কেউ নেই। তো আমি এটা নিয়ে পরে অনেক জায়গায়
হয় না, আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করেছিলাম এই বাড়িতে কি আছে বলো না, এরকম এরকম হচ্ছে। তো শুনেছিলাম ওই বাড়িতে একজন বুড়ি আর বুড়োই থাকতো, তারপরে আর ওরা ফ্যামিলি মেম্বার আছে কিনা জানি না। বুড়িটা মানে খুবই এই বাড়ির করতো, যত্ন করতো। হয়তো হয়তো উনি রয়ে গেছে, সেটা বলতে পারবো না, আচ্ছা সেটা বলা উচিতও নয়, আমি তো জানি না এক্সাক্ট কি আছে। আচ্ছা তো তারপরে আমরা শান্তিনিকেতনে তো গেছি, রুমে ভালো লাগেনি, 1:30টার সময় প্ল্যান করেই নিয়েছি। তো আমি যথারীতি খুব বায়না করতে, তা একজন আমার বরেরই একটা ফ্রেন্ড বললো যে দেখবো তোমার রুমে কি আছে, আমি এসব ভয় পাই না, চলো। তো আমি বললাম যাও, ভালো কথা, তুমি চলে যাও, আমি আমার রুমে থাকি। মানে ওই রুমে চলে যাই, তো আমি যথারীতি ওর বউয়ের সাথে ছেলের সাথে শুয়ে পড়ি। তো আমার হাজবেন্ডের সাথে ও শুতে চলে যায়, কি হয় রাতে আমি জানি না। এবার আমার সাথে রুমের মধ্যে একটা জিনিস হয়, আমরা 4জন একটা রুমে রয়েছি, আমি কোথাও গিয়ে ঘুমাতে পারছি না, আমার ভালো লাগছে না, মানে ভয় লাগছে, আমার ওই পুরীর জিনিসটা না মাথায় ঘুরপাক খাচ্ছে, বা ওই রুমের জিনিসটাও মাথায় ঘুরপাক খাচ্ছে। তো আমি চোখ বন্ধ করে শুয়ে হনুমান চালিসা পাঠ করব, তার আগে হনুমান চালিসা বসে পাঠ করেছি, তাও গিয়ে শুয়ে আমার ভয় লাগছে, হনুমান চালিসা পাঠ করব আর পাঠ করব ওই আমার গুরুমন্ত্র। তো শুয়ে শুয়ে চোখ বন্ধ করে করে পাঠ করছি, আর শুধু আওয়াজ পাচ্ছি। ওখানেও কিন্তু রুমে আলো জ্বলছিল, হ্যাঁ, রুমে যে আমার লাইট অফ ছিল তা না, বড় আলো জ্বলছিল, কেউ উঠে গেলে দেখতে পাবে, ওই নাইট রুম নয়, মানে কি আমার আলো জ্বলে শোয়ার অভ্যাস। আর ওই বউটা জানে যে যেহেতু আমি ভয় পাই, তো সেহেতু ওটাকে আলোটা জ্বেলে রেখে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ। তো ও কি করেছে, আমি চোখ বন্ধ করে রয়েছি, আমি দেখছি, মানে দেখছি বলতে ওটা তো দেখা যায় না, মানে বুঝতে পারছি ও এপাশ ওপাশ করছে, মানে আমি শুয়ে আছি, আমার পাশে মেয়ে শুয়ে আছে, তার পাশে ওর বাচ্চাটা শুয়ে আছে, তার পাশে ওই বউটা, মানে আমরা দুটো বউ দুটো কর্নারে শুয়ে আছি, দু প্রান্তে, মাঝখানে দুটো বাচ্চা। এবার বাচ্চাগুলো শুয়ে রয়েছে এরকম সাইড কার ধরে, দুজনেই উঁচু উঁচু। আর হোটেলের রুমের, এখনকার রুমে তো গদি একদম ঢুকেই যায় শুলে, তো ঢুকে রয়েছি, দেখতেও পাচ্ছি না, আমি একটু রোগা পাতলাই মানুষ। তো আমি কোথাও গিয়ে আওয়াজ পাচ্ছি, চোখ কিন্তু আমি খুলতে পারছি না, আমার খুব ভয় লাগছিল, কিন্তু আমার সেদিনে কোনো প্রবলেম হয়নি, চোখ বন্ধ করেছিল। মানে চুরির আওয়াজ হচ্ছে, মানে এপাশ থেকে ওপাশ করছে, এপাশ থেকে ওপাশ করছে, আমার বিরক্ত লাগছে, তো আমি চোখ খুললাম 2-3 বার, দেখছি ও শুয়ে আছে, আমি যতবার চোখ খুলছি দেখছি ও শুয়ে আছে। তা যথারীতি আমি হচ্ছে কি জানি কি, আর চোখ বন্ধ করে নিয়েছি, ঘুমিয়ে পড়েছি। সকাল 5টায় মানে ঘুমিয়েও পড়িনি বলতে গেলে, মানে মোটামুটি জেগেছিলাম, পুরো ঘুম তো আর আসে না, ধরো শুতে গেছি 1:30-2টো, তারপর থেকে আর কতক্ষণ। তো আমি 5টা বাজে উঠে গিয়ে আমার রুমে লক করি, যে আমার রুমে কোনো প্রবলেম হয়নি তো রাত্রিবেলা। একবার যা নক করেছি, যেমন মানে ও যখন দরজাটা খোলে, মানে আমার হাজবেন্ডের বন্ধু, যেন আমার মনে হলো ও দরজার পাশেই দাঁড়িয়ে ছিল, মানে নক করলে আমার দরজাটা খুললো। আচ্ছা ঠিক আছে। আর স্যান্ডো গেঞ্জি পরেছিল, এসি মনে চালায়নি, যাই হোক জানি না। পুরো মানে জল খেতে গেলে যদি এখান থেকে জলের একটা ছাপ পড়ে গায়ে পড়ে যেরকম হবে, ওকে আমি ওরকম দেখছি। আর মুখটা ওর ভালো লাগছে না, কেরম একটা ভয় বলেছে, কি হয়েছে, কেন কি আমার তো ভালো লাগেনি, আর ও না এই জিনিসগুলো ফিল করে, ওই জন্য কোথাও গেলে কিছু জিনিস মনে হয় ক্যারি করে, যেটা আমাকে বলেছে। তো বলছে না না কিছু হয়নি, আমাকে বলছে না, তা বলছে না, মাথায় স্যারিডন খেলে আমি বুঝতে পারলাম সারা রাত ঘুমাইনি। তো কোনো কথা হয়নি আর। আমরা যথারীতি পরের দিন ঘুরে ঘাড়ে ট্রেনে করে বাড়ি চলে আসি। তো আমাদের পরের সপ্তাহে আবার মিট আপ হয়, আমাদের এই গ্রুপটা আমাদের মিট আপ হয়, ঠিক আছে, প্রত্যেক সানডেতে আমাদের মিট আপ হয়। তো আমাদের যখন সানডেতে মিট আপ হয়, তো আমি বললাম সত্যি করে বলো না গো, তোমার সাথে সেদিন কি হয়েছিল, কেন কি আমি অনেক কিছু ফেস করছি, সেই কারণেই এই কথাটা জিজ্ঞাসা করা। তো তখন ও বলল যে তুমি কি করেছো সেটার আগে উত্তর দাও, সারা রাত ধরে। আমি বলছি মানে, আমি ওকে প্রশ্ন করছি, ও আমায় ঘুরিয়ে প্রশ্ন করছে। বলছে খেয়ে দে কাজ নেই, রাত্রিবেলা আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস করছো, সেই কিন্তু আয়না। হ্যাঁ, ওর বউ ওকে বলেছে ইন্দ্রাণী সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়নার সামনে রিলস বানিয়েছে, মানে এটা তুমি করেছো? ও বলছে আমি করেছি, আমি তো শুয়েছিলাম মানে বিছানায়। হ্যাঁ, সেটা তো তুমি বললে। হ্যাঁ, আর আমি আওয়াজ পাচ্ছিলাম ওর বউ ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, আমি চোখ খুলছি যতবার দেখছি ওর বউ মানে চুরি, মানে আমি কিন্তু ওর বউকে মানে ফ্লোরে ঘুরতে দেখছি না, বিছানায়, মানে হয় না আমরা ঘুম না এলে এপাশ ওপাশ এপাশ ওপাশ করছে, সেখানেও চুরির আওয়াজটা পাচ্ছিলাম, হাতে যে চুরি থাকে না মেয়েদের শাঁকা পলা, মুভ করলে তো একটা আওয়াজ হবে, আওয়াজটাই পাচ্ছিলাম, কিন্তু ওটা তো ওখানে হয়ে গেছে, আমি কি জানি। ওর বউ বলেছে আমি নাকি সারা রাত্রি, তার মানে ওর বউ সারা রাত্রি জেগেছিল, এটাই ভাবতে হয়। তো ওর বউ ওকে বলেছে আমি নাকি আয়নার সামনে দাঁড়িয়ে রিলস বানাচ্ছিলাম, আমি একটু রিলস বানাতে ভালোবাসি। তো
ও বলছে আমি রিলস বানাচ্ছি। তা আমি তখন বললাম আমি তো কোনো রিলস আয়নার সামনে, আমি বিছনা থেকে উঠতে ভয় পেয়েছি, লাস্টে একটু আমার চোখ লেগেছিল ভোরের দিকে, সেটা ওই 3:30 3:30 দিকে হয়তো চোখটা লেগেছিল, আবার 5টার মধ্যে চোখটা খুলেও গেছিল। তো আমি তো রিলস করিনি, আমার ফোন তো বালিশের তলায়। তো ঠিক আছে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম রিলস করেছি, তাহলে আমার ফোনে তো একটা হলেও রিলস থাকবে, হুম আমি শান্তিনিকেতনে সব রিলস ছেড়েছি। হুম তো আমি ওদেরকে সঙ্গে সঙ্গে, কেন কি পরের সপ্তাহতেই মিট আপ হয়, হুম ধরো সোমবার রবিবার মঙ্গলবারে মানে ফিরেছি, সোমবার না মঙ্গলবার ফিরলাম, রবিবারে মিট আপ হয়েছে, ডিলিট তো করবো না। আমি বললাম দেখে নাও ফোন, নেই, ছাড়িও নি, তাহলে জিনিসটা কি হলো? এটা একটা অদ্ভুত জিনিস হলো আমার সাথে, জানি না এটা আদৌ কি হয়েছিল। তারপরে সত্যি কথা কোনো আর প্রবলেম হয়নি। ওদের ঘরে কি হয়েছিল? ওদের রুমে যেটা হয়েছিল, ও যখন আমি চেপে ধরলাম তখন বলল, একটা রুমের ছবি ছিল, ছবিটা আমিও ফিল মানে দেখেছি আর ফিলও করেছি ছবিটাতে। তো আমি বেশিক্ষণের জন্য যেহেতু রুমে থাকিনি, আমি সেইভাবে ও সারাটা রাত্রি ছিল, ও বলতে সারাটা রাত্রি বলতে ধরো একদম ওই প্রপার ঘুমানোর টাইমটা যেটা ছিল, প্রপার টাইমটাই ছিল প্রপার টাইমটা রাতের ছিল, দিকে, হ্যাঁ আর আমি বুঝতে দিনের বেলা দেখেছি। বুঝতে পেরেছি। একটি ছেলে, 3টে আদিবাসী মেয়ে, আর একটি আদিবাসী ছেলে। ওই ছেলেটি 3টি মেয়েকে, একটি ফুল মানে 3টি মেয়ে দাঁড়িয়ে আছে দিচ্ছে। আচ্ছা সেই ছবিটা ওর মানে ওর বক্তব্যে ও বলছে কি হয়েছে, আমি বাথরুম মানে ছেলেটির মানে শুয়ে পড়েছিল 2টোর সময়, ওর বাথরুম পায়, ও ওঠে, বাথরুম যেতে গিয়ে কোথাও গিয়ে মানে বাথরুমে গেছে গিয়ে, মানে ছেলেদের একটু হ্যাবিট থাকে না বিড়ি সিগারেট খায়, হুম তো ও বলছে সেরকমই, ও বলছে না ঘুমটা ভেঙে গেছে কিছু, মানে ওরকমই কিছু আর কি করবে বলে আর কি হুম বসেছে বিছানায়, হুট করে ওর চোখ যায় ওই ছবিটা, বলছে ছবিটায় যে আমার চোখ যায়, আমি ওই হিপনোটাইজ মতো হয়ে যায়, আমি ছবির দিকে তাকিয়ে বসেছিলাম। সারা রাত্রির বসেছিল এইভাবে? মনে হয় বসেছিল, কেন কি ও বলে আমি বসেছিলাম, কেন কি আমি একটা নক করেছি, ও কিন্তু দরজা খুলেছে। মানে তার মানে আমি ধরে নিতে পারি যে তুমি নক করার পরেও সম্বিত ফিরেছে ও? হতে পারে, সেটা তো আমি বলতে পারবো না, সেটা তো আমি বাইরে। তবে একটা নক ও দরজা খুলে, একটা নক ও দরজা খুলে, ও কিন্তু বাথরুম থেকে এসে ওই জিনিসটা, আর বাথরুমটা হচ্ছে তোমার এই রুমের মানে এটা দরজা, এখানটায় মানে একটা টেবিল রাখা আছে, আয়না রাখা আছে, বাথরুম, বিছানা, তাহলে ও বাথরুম থেকে বেরাতে গিয়ে ঘটনাটা ঘটে, মানে ও দরজার আশেপাশেই ছিল। খুব মানে আর আরেকটা জিনিস বলি, সব রুমের ব্যালকনি ওপেন ছিল, এই রুমে ব্যালকনি কিন্তু ওপেন করা ছিল না, মানে এমন ভাবে ব্যালকনি দরজাটা ছিল, ওপেন বলতে মানে দরজা ওপেনের কথা বললাম, খাটের একটা বিট এমন ভাবে লাগানো, কোনোভাবে ওপেন দরজা করা তুমি যাবে না। খুলতে পারবে না, যেতেও পারবে না বারান্দা, ব্যালকনিতে। আর বারান্দাগুলো খুব ছোট ছোট, অন্য বারান্দা দিয়ে সব লিঙ্ক আছে, বাট আমার ওই এটা বারান্দাটা, স্বর্গদ্বারের পেছনে? আরে আপনি ভুল করছেন, ও সরি এটা সরি সরি, হ্যাঁ শান্তিনিকেতন, হ্যাঁ এটা আচ্ছা যাই শান্তিনিকেতন। হোক। তো অ্যাকচুয়ালি আমার মাথায় না ওটা ঘুরছে, হুম মানে হুম কয়েকদিন হুম ধরে আমি হুম এত স্টাডি করেছি ওটাকে। হুম হুম। যাই হোক এনিওয়েজ, তো শান্তিনিকেতনে এরম একটা কেস হয়, তো হুম ও আমার সাথে ওটা বলে যে ওর ছবিটা, তখন বললাম এক্স্যাক্টলি ওই রুমে ছবিটাও কোথায়, ওই আমাকে হিপনোটাইজ করে দিয়েছিল, কেন কি আমি ছবিটার দিকে হাঁ করে আমিও তাকিয়েছিলাম, কিন্তু সেটা দিনের বেলা, রুমের দরজা খোলা ছিল, সেহেতু এসে ডেকেছে, ব্যাপারটা কিছু হয়নি, ও সেহেতু ওখানে একা, আমার হাজবেন্ড রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিল, এই হয়েছে আমার তো কোথাও না শান্তিনিকেতনের কোথাও গিয়ে ইনসিডেন্ট। একটা অভিশপ্ত হয়তো ছবি, বা কোনো কারণে সেই ছবিটার হতে মধ্যে কিছু পারে, আছে, এনার্জি হতে ফিল্ড পারে। আছে, অনেক সময় থাকেও এগুলো, আমরা বিভিন্ন কেসে পেয়ে থাকি রেফারেন্স। যাই হোক, তো এটা আমি শুনলাম, ঘটনাটা আমার কাছে সত্যিই খুব ভয়ঙ্করই লাগলো, এবং কোথাও না কোথাও গিয়ে না আমি রিলেট করতে পারছি যে তুমি যেটা বলছো সেটা ঠিক, মানে আমরাও তো একটা এনার্জি যেহেতু আমরা রিড করি, বা অনেক ক্ষেত্রে আমরা এতদিন ধরে যেহেতু এই ফিল্ডে রয়েছি, বোঝা যায় যে কোনটা সত্যি বা কোনটা বানানো। যাই হোক, মানে এনিওয়েজ তুমি আমার খবরটা কোথা থেকে পেলে? প্রথম আমি কিউরিফাইডে আপনার চ্যানেলটা মানে আপনার ঘটনাগুলো শুনি, হুম খুবই আপনার ঘটনাগুলো আমার শুনে ভালো লাগে, হুম আমি একবার নয় বহুবার একই ঘটনা শুনেছি, আর কোথাও গিয়ে নিজের সাথে কানেকশন করাচ্ছি যে আমার কি কোথাও মানে আমার সাথেও মানে এরম কিছু ঘটেছে হোটেলে, হুম আমি নিজেকে দিয়ে ফিল করছি, হয়তো আমার সাথে এত বাড়াবাড়ি হয়নি, বাট আমার সাথে হয়েছে, হুম আমার একটা আতঙ্ক রয়েছে, তো সেখান থেকে আপনাকে খুঁজে বার করার চেষ্টা করা। মানে বেসিক্যালি তুমি রেমেডিস চাইছো আমার কাছ থেকে, আমি তো তোমাকে কিছু গাইড করি এই ব্যাপারটা হ্যাঁ, নিয়ে। আমি অনেকজনের কাছে রেমেডিস চেয়েছিলাম, বাট আচ্ছা, মানে তুমি কোথাও এর আগে তার মানে ট্রাই করেছো? হ্যাঁ হ্যাঁ আমি ট্রাই আহ, করেছি। মানে যদি কিছু প্রবলেম না থাকে তাহলে বলতে পারো কি হয়েছে ইনসিডেন্টটা, মানে তাকে বলার পরে সে কি তাকে তোমায় গাইড আমি একটা করেননি? চ্যানেল থেকে পাই, হুম না না তাকে একটা চ্যানেল থেকে পাই, তো হুম তার সাথে কন্ট্যাক্ট হয়, তো সে বললেন ওনাকে কন্ট্যাক্ট করতে, যদি নামটা জানতে পারি কে? নামটা আমি বলতে চাইছি না। আচ্ছা যাই হোক, হ্যাঁ, বলো। ঠিক আছে, তো উনি আমাকে বলেন যে অনলাইনে, আমি ওনাকে লিখে পাঠালাম আমার এরকম প্রবলেম আছে, তো বললো অনলাইনে ভিজিট করলে একটা, আর
চেম্বারে গেলে। হুম, তো আমি ভাবলাম যে যাওয়ার থেকে অনলাইনে আগে দেখি হুম, ব্যাপারটা কি বলছে, কেন হুম, কি ওনার সাথে কন্ট্যাক্ট করেছিলাম আমার মেয়ের ব্যাপার নিয়ে আর আমার ব্যাপার নিয়ে, এই এই ইনসিডেন্ট গুলো শুরু আমার জীবনে, আচ্ছা। এর এন্ড পয়েন্ট অনেক দূরে গিয়ে শেষ হয়েছে। সেটা অন্য কোনো দিন আরেকবার শুনবো। হ্যাঁ, হ্যাঁ। আজকে সময়টা খুব অল্প, তোমারও তাড়া আছে, হুম, আজকে হুম। বেরোতে হবে। ওটা অন্য কোনো একটা হ্যাঁ, এপিসোডে ওই আমরা ওই কভার ওই করব। ওই রিলেটেড ঘটনার জন্যই আমি তার আচ্ছা, সাথে যোগাযোগ করি। আচ্ছা। তো যোগাযোগ করতে আহ, মানে উনার সাথে আমি ফিস দিই, দিয়ে অনলাইনে কনসালটেন্সি করি, উনি যেগুলো বলেছেন মোটামুটি মিলে গেছে আমার সাথে। তবে উনি আমাকে একটা কাজ করাতে হুম, বলেছিলেন, হুম, যেটা ভূত চতুর্দশীতে করাতে হবে। আর মানে দুটো তাবিজ বলেছিলেন করে দেবেন আমাকে আর আমার মেয়েকে, যেহেতু হুম, প্রবলেম হচ্ছে। কিন্তু আমি ওনার সাথে যোগাযোগ করি ভূত চতুর্দশীর ঠিক ওই 4-5 দিন আগে। তো ওই শর্ট টাইমের মধ্যে আমি ওই কাজটা করাতে পারিনি আমার কিছু প্রবলেমের জন্য, ঠিক হুম, আছে। হুম, মানে একটু ফিনান্সিয়াল প্রবলেম ছিল বলে আমি ওই মুহূর্তে করাতে পারিনি। তো আমি বলেছিলাম যে আমি না এই মুহূর্তে করাতে পারবো না, কেন কি আমার কাছে এমনি তো এই অ্যামাউন্টটা জোগাড় করা একটু চাপের হয়ে যাবে। তো উনি বলেছিলেন যে এই কাজটা কিন্তু ভূত চতুর্দশী ছাড়া হবে না, শুধুমাত্র আচ্ছা। ভূত চতুর্দশী। যদি আমি আবারও করাতে চাই, আমি বলেছিলাম জোগাড় করে আপনার কাছেই করাবো, বলে করাতে চাইলে কিন্তু তোমাকে আবার পরের বছর ভূত চতুর্দশী অব্দি ওয়েট করতে হবে। তো আমি বললাম আমার কাছে তো আর উপায় নেই, কেন কি আমারও তো প্রবলেম, বুঝতেই পারছেন। তো সেই কারণে আমি আর মানে যোগাযোগ আর মানে হয়নি আর কি, কাজটা আমি করাতে পারি। তারপরে আপনার সাথে কন্ট্যাক্ট করা, যে আপনি কোনো। না, আমার এখানে খুব একটা অদ্ভুত লাগলো। তাহলে মানে আমি তো, তুমি যেটা বলছো আমি সেটাই হুম। শুনছি। আমি তো জানি না তোমার সঙ্গে কি এক্স্যাক্টলি কি কমিউনিকেশন হয়েছে না। তো আমার কাছে খুব একটা অদ্ভুত লাগছে জিনিসটা। ধরো তোমার প্রবলেমটা আগে হয়েছে, তুমি কারোর কাছে গেছো, তিনি বলছেন যে ভূত চতুর্দশীর দিনই ওই কাজটা করতে হবে, তারপরে করলে হবে না, আবার পরের বছর করতে হবে। হুম। তাহলে এখানে আমার তোমার কাছে একটা কোশ্চেন, মানে যে কারণে আমি দেখবো আমার বিভিন্ন পডকাস্টে আমি বলে থাকি যে ফেক পার্সনের থেকে একটু দূরত্ব বজায় রাখাটা খুব দরকার। আমার কোথাও কি একটা মনে হচ্ছে, আমি জানি না তুমি ওর সঙ্গে একমত হবে কি না হবে, তাহলে ভেরি নেক্সট ডে মানে ভূত চতুর্দশীর পরের দিন যদি কারোর সঙ্গে কোনো প্রবলেম ঘটে যায়, তাহলে সে তো আর চতুর্দশীর তিথিটা পেলো না কাজ না, করার। না, না, যেমন আমিও পারবো না। হ্যাঁ, তো তাহলে সে কি করবে? তাকে ১ বছর ধরে ওয়েট করে থাকতে হবে? মানে এটা আমার কাছে এটা জানি না। অ্যাকচুয়ালি মানে আমি জানি আমি না তো তোমার মাথায় এসছে নাকি এটা? মানে অ্যাকচুয়ালি এইসব জিনিস নিয়ে তো চর্চা করি না, তবে হ্যাঁ বিভিন্ন পডকাস্টে শুনি তো যে করা যায়, মানে কিছু। না, আমি দেখো আমি কোনোভাবেই মানে কুসংস্কার, তাবিজ, কবজ এগুলোকে আমি প্রমোট এখান থেকেও করছি না। আমি করিও না। কোনোদিনই করিনি। কিন্তু মানে কোথাও গিয়ে আবার মনে হচ্ছে দেখো, তিথি ধরে যদি কাজ করা হয় তাহলে তিথি অনেকবার ঘুরে ঘুরে আসে। হয়তো এক তিথি আসে না, অন্য তিথি আসে। তো এমন আমি জানি না কোন মারণযজ্ঞটা ওখানে চলছিল, মানে যেটা ওই দিন ছাড়া আর করা যাবে না। যাক এনিওয়েজ, আমি এই সমস্ত কন্ট্রোভার্সির মধ্যে যাবো না, যেতেও চাই না। তো আমি তুমি যখন রেমেডিস আমার কাছে চাইছো, আমি ডেফিনেটলি তোমাকে কিছু রেমেডিস দেবো, তোমাকে কিছু প্র্যাকটিস করতে বলবো, সেগুলো তুমি করবে। সবার প্রথমে তোমাকে আমি একটা কথা বলি, মন থেকে ভয়টাকে বার করে দাও। নালে তুমি কোথাও গিয়ে যুদ্ধ করার যে স্পিরিটটা, সেই স্পিরিটটা তুমি হারিয়ে ফেলবে। আমরাও কিন্তু বিভিন্ন জায়গায় যখন কাজকর্ম করতে যাই না, আমরা অনেক জায়গায় গিয়ে আমরাও খুব প্রবলেমের মধ্যে পড়ি, আমরা ভয় পাই। তাহলে আমাদের তো উচিত কাজটা না করা। রিসেন্টলি আমরা একটা ইনভেস্টিগেশন করতে গেছিলাম, কিছুদিন পরে তোমরা দেখতে পারবে। সেখানে আমারই একজন মানে গেস্ট, এখনো পর্যন্ত আমার সঙ্গে প্রথম ইনভেস্টিগেশনও তোমরা দেখেছো, যারা যারা ভিডিওগুলো দেখো, সেখানে ছিল। সে খুব মারাত্মক অসুস্থ হয়ে পড়ে, তোমরা দেখতে পাবে ওখানে। যাক এনিওয়েজ, আমি এটাই আর আসবো না। তো বলার তোমাকে একটাই কারণ, তাহলে আমরা যেরকম স্পিরিট নিয়ে এগিয়ে যাই, তুমিও সেরকম স্পিরিট নিয়ে এগিয়ে যাও, কোথাও না কোথাও তুমি ঠিক জিতবে। আমি তোমাকে কিছু রেমেডিস দেওয়ার আগে আমি তোমাকে তুমি নিশ্চয়ই আমার প্রথম ইনভেস্টিগেশন ভিডিও দেখেছো। হুম। সেখানে আমি একটা গেজেট ইউজ করেছিলাম, হুম। ডাউজিং টুলস হুম। আমরা বলে থাকি, ক্রিস্টাল পেন্ডুলাম, হুম। ক্লিয়ার কোয়ার্টজের পেন্ডুলাম ছিল আমার কাছে একটা। তো এটা দিয়ে আমরা বিভিন্ন রকম আনসার পাই, এবং এই আনসারটা আমরা দিই না। অনেকে এটা ভিডিওটা দেখে বলেছে দাদা আপনি তো হাতটা নাড়িয়েছেন ওখানে। তো যাই হোক, সেটা অডিয়েন্স বলেছে। তুমি এখন আমার সামনে বসে আছো, তুমি যে কোনো 4টে কোশ্চেন তোমার মনে মনে তুমি রেডি করো, ঠিক আছে? যে 4টে প্রশ্নের তুমি আমার থেকে উত্তর এই মুহূর্তে চাও অন ক্যামেরা। আমি 4টের বেশি একাধিক প্রশ্নের উত্তর তোমাকে দিতে পারি, কিন্তু আজকে সেটা সম্ভব হবে না, কারণ আমাদের টাইম খুব সীমিত। ঠিক। তুমি যে কোনো 4টে প্রশ্ন ঠিক করে নাও। 3টে করেছি, আর একটা ভেবে নেবো। ঠিক আছে। ঠিক আছে? তো প্রথমে আমি তোমাকে যেটা দেখাবো, তোমাকে ইয়েস নো প্যাটার্ন দেখাবো। তুমি খুব ভালোভাবে ফলো করবে যে আমার হাতটা নড়ছে নাকি, বা আমি কোনো বল প্রয়োগ করে হাতটা নাড়ছে নাকি।
তুমি খুব ভালোভাবে লক্ষ্য করবে যে আমার হাত নড়ছে নাকি, এবং আমি প্রথমে কোশ্চেন করবো ইয়েস, সেটা একটা প্যাটার্নে আনসার দেবে। তারপরে আমি এগেন ওটাকে স্টপ করব, তারপরে আমি জানতে চাইবো নো, সেটা আরেকটা প্যাটার্নে মুভমেন্ট করবে, তুমি প্যাটার্নগুলোকে ফলো রাখবে। তারপরে আমি আবার স্টপ করব, তারপরে জানতে চাইবো মেবি আছে অথবা না। এইবার তোমার প্রশ্ন হ্যাঁ বা নাতেই উত্তরটা বেরোবে, হ্যাঁ বা না অথবা মেবি। ইউনিভার্স এটা তোমাকে আনসার দেবে, আমি কিছু দেবো না। তুমি খুব ভালোভাবে দেখবে আমি কোনো কারসাজি করছি না। আচ্ছা। আমার হাতে কিছু আছে না। ঠিক আছে। হুম। আমি প্রথম তোমাকে ইয়েস এর আনসারটা জানাচ্ছি, আমি মনে মনে একে ইয়েস বলবো। মুভমেন্টটা যেটা করবে সেই মুভমেন্টটাকে তুমি লক্ষ্য করবে, ইয়েস এর আনসারটা কি মুভমেন্ট দিচ্ছে। মোটামুটি বুঝতে পারলে এটা ক্লকওয়াইজ হচ্ছে, তার মানে এটা হচ্ছে হ্যাঁ। ইয়েস। এবার আমি জিজ্ঞেস করবো কেন, সেটার মুভমেন্টটা দেখবো, তুমি এটাকে ফলো করো। আমি কিন্তু হাত নাড়িয়েছি, না দেখেছো? না না আচ্ছা। না। তার মানে এটা গেল অ্যান্টি ক্লকওয়াইজ। হুম। ক্লকওয়াইজ ইয়েস, অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে নো। তাহলে নো। এবার আমি জানতে চাইছি মেবি, রাইট? তাহলে মেবি হচ্ছে সাইড ওয়াইজ, রাইট? এবার তুমি হাত ফোল্ড করবে না, এনার্জি কোনো রকম ভাবে ব্লকেজ করবে না। এবার আমি সরাসরি তোমার প্রশ্নে আসবো। হাত এইরকম থাকবে তোমার স্ট্রেট পজিশন। তুমি এবার তোমার প্রশ্নটা বলো, তুমি কোন প্রশ্নের উত্তর জানতে চাও প্রথম। আমার এই সমস্যাটা কবে মিটবে? দেখো আমি তোমাকে দিনক্ষণ এখানে বলতে পারবো না, হুম। এখানে তুমি হ্যাঁ বা নাতেই উত্তরটা আচ্ছা, পাবে। মানে আমার সমস্যাটা কি মিটবে? আচ্ছা, প্রথমে তাহলে জানতে হবে সমস্যাটা কি। তাহলে যে ঘটনাগুলো তুমি এতক্ষণ বললে আমি ধরে নিতে পারি সেটা স্পিরিট রিলেটেড কিছু জিনিস। তাহলে আমি সবার প্রথম আগে জিজ্ঞেস করি যে তোমার চারপাশে কোনো স্পিরিট আছে নাকি, তুমি যেখানে থাকো। হ্যাঁ, একদম। ঠিক আছে। আমার সামনে এখন বসে আছে ইন্দ্রাণী দাস। আমি জানতে চাই ইন্দ্রাণী যে জায়গায় থাকে, ইন্দ্রাণীর চারপাশে কি কোনো স্পিরিট আছে? ইন্দ্রাণীর সঙ্গে যদি কেউ থেকে থাকে বা কিছু হয়ে থাকে। মুভমেন্টটা দেখতে পাচ্ছ? হুম। তার মানে তোমার চারপাশে কোনো স্পিরিট আছে। আনসারটা ইয়েস, এটা কিন্তু আমি দিচ্ছি না। আমি কি কোনো রকম ভাবে হাত নাড়িয়েছি? দেখো এখনো মুভ পড়ে যাচ্ছে, আমি যতক্ষণ তাকে স্টপ করতে বলবো কিন্তু স্টপ হুম। করবে। হুম। ঠিক আছে। আচ্ছা, তোমার পরের কোশ্চেন। সে কি এখন আমার সাথে আছে? মানে আমার সাথে সবসময় থাকে কেন, কি আমার কিছু প্রবলেম হয়? যে কোনো জায়গায় প্রবলেম হচ্ছে? যে কোনো জায়গায় হয় না, কিন্তু হয়ে যায়, যে কোনো মুহূর্তে হয়ে যায় প্রবলেমটা। আচ্ছা, হয়তো রাস্তা দিয়ে হাঁটছি, ফট করে মানে কেমন হয়ে গেলাম। ইন্দ্রাণী দাসের পরবর্তী প্রশ্ন হচ্ছে, ও
ও ফিল করে এই স্পিরিটটা ওকে হন্ট করছে এবং ওর সঙ্গে সবসময় ঘুরে বেড়াচ্ছে ওর সাথে সাথে। এটা কি সত্যি? আমার সাথে আছে, থাক তুই থাক। স্টপ, স্টপ, স্টপ। তোমার পরের প্রশ্ন। হ্যাঁ, ও কি যাবে না আমার কাছে কোনোদিন? আমার কাছে থেকেই যাবে। দেখো, এই কোশ্চেনটা যদি করো, তুমি যদি কোনো প্রতিকার না করো, এরা নর্মালি যায় না। তো আমার মনে হয় এই প্রশ্নটা করাটা বৃথা। কারণ তুমি আমি যতক্ষণ না নিজে রেমেডি, কোনো স্টেপ নেবে ততক্ষণ ও যাবে না। তুমি বড়জোর এটা জানতে পারো যে মানে তুমি যদি কোনো কিছু করো প্রপার ওয়েতে, তাহলে কি একে তাড়ানো সম্ভব কিনা, হ্যাঁ সেটাই সেটাই। সেটাই হ্যাঁ আমি করছি। ইন্দ্রাণীর তৃতীয় প্রশ্ন, সেটা হচ্ছে এই যে প্রবলেমের মধ্যে থেকে ইন্দ্রাণী যাচ্ছে, স্পিরিট রিলেটেড যে প্রবলেম, সেই প্রবলেমে ও যে রয়েছে, এটা যদি ও কোনো প্রপার ট্রিটমেন্ট করায় বা কোনো রেমেডিস ইউজ করে, তাহলে কি একে তাড়ানো সম্ভব? হ্যাঁ, কি বলছে? হ্যাঁ, ও হ্যাঁ বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো বলছি। যাক, 4 নম্বর প্রশ্ন, তুমি যে কোনো কিছু প্রশ্ন করতে পারো। তুমি তোমার ফ্যামিলি নিয়ে করতে পারো, যদি ফ্যামিলিতে কোনো ট্রাভেল চলছে, কোনো হ্যাঁ কোনো আমার সেটা মেয়ের নিয়ে। সমস্যাটা কি মিটবে? মানে মেয়ে তো পজেস তো আংশিক। তোমার তো আমি তো এটা আনসার দিয়ে দিলাম, মানে তোমার এটা ক্লিয়ার করা সম্ভব। তুমি যদি প্রপার রেমেডিস নাও তাহলে এটা আমার ক্লিয়ার হবে। মেয়েরটা কি হবে? তোমার আনসার মানে তোমার ভাইবস এর মধ্যে তোমার মেয়েও আছে, তুমি আচ্ছা তার আচ্ছা মা, ঠিক আছে? মা আচ্ছা। পারে না এরকম কোনো কাজ নেই। মায়ের হওয়া মানে মেয়ের হবে 100%। বাড়ির বাস্তু দোষটা কি যাবে? ওগুলো ওটার মধ্যেই আনসার আছে, তুমি রেমেডিস আচ্ছা, দিলে সবই ক্লিয়ার হবে। তাহলে এটার আমার বাইরে আর তোমার কিছু কোনো জানার ফ্যামিলি, নেই। কোনো রকম রিলেশনশিপ রিলেটেড কোনো কিছু, তুমি যা খুশি জানতে চাও আমি না, তোমাকে এখানে আর আনসার কোনো দেবো। কিছু জানতে চাই না, আমার মেন তোমার প্রবলেম কাজের এটাই ছিল। কোনো ব্যাপার, বা তুমি হয়তো তোমার কোনো ফিউচারে কোনো স্বপ্ন আছে সেটা তুমি জানতে চাও কিছু, না, আর কিছু অন্য কোনো ডিজায়ার কিছু আছে, না না না। তাহলে আমি ডিসকানেক্ট করছি। হুম হুম। এটা গেল তোমার। এরপরে আমি তোমাকে কিছু রেমেডিস আমি তোমাকে দেব। এগুলো তো অন ক্যামেরা আমরা ডিসক্লোজ করতে পারি না। আমি হোপফুলি তোমাকে এটুকুনি বলবো যে তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যতটা রিড করতে পেরেছি তোমার ওখানে, মানে তোমার সঙ্গে যেটা আমি অফ ক্যামেরা তোমার সঙ্গে কথা হচ্ছিল, তোমাকে তখন আমি বললাম যে আমি পরে অন ক্যামেরা যখন বসবো আমি তোমাকে বলবো। যেটা আমি রিড করতে পেরেছি দ্যাট ইজ, ওখানে তোমার কিছু এনার্জি আছে, এটা কিছুটা বাস্তু দোষ। তোমার ওখানে সাইডে একটা বাড়ি আছে তোমাদের ওই কলোনির মধ্যে, যে বাড়িটা প্রবলেমেটিক। কারণ হচ্ছে ওই বাড়িতে, তুমিও আমাকে বলেছো, মানে অডিয়েন্স এরকম ভাবতে পারে যে এটা হয়তো টোটালটা ভিশন আমি পেয়েছি, সেটা বড়টা মিথ্যা হবে। তোমার ওই বাড়িটা যে সুইসাইডাল যে ডেথটা হয়েছে, তার যে পারলৌকিক ক্রিয়া সেটাকে করা হয়নি, যেভাবে করা উচিত সেইভাবে করা হয়নি, যে কারণে আত্মাটির মুক্তি ঘটেনি, সে তোমাদের চারপাশে ঘুরছে। এবং তোমার বাড়ির ডান দিকের কোনো কর্নার পজিশন, ডান দিক বা বাঁ দিকের কোনো একটা কর্নার পজিশন যেটা হয়তো ডেড এন্ড বা একটা কোনো কর্নার পড়েছে, সেই জায়গাটা তোমার প্রবলেমেটিক। তুমি চাইলে মিটিয়ে নিতে পারো, আমার থেকেই করাতে হবে বা আমাদের টিমের হেল্প নিয়ে করাতে হবে, আমি কিন্তু সেটা বলছি না। তোমার যদি বাইরেও কোনো কিছু মানে তুমি লিঙ্ক পেয়ে থাকো, তাহলে সেখান থেকে তুমি প্রপার ট্রিটমেন্ট করো, করে রেমেডিস নাও, নিয়ে গাইডেন্স নাও, নিয়ে স্পিরিচুয়াল হেল্প নিয়ে তুমি জিনিসটাকে ক্লিয়ার করে নাও, নাহলে এটা আগামী দিনে আরো বড় বৃহত্তর একটা আকার নিতে পারে। এবং তোমার, তুমি যদি তোমার মনে হয় না তুমি আমাদের থ্রুতে কন্ট্যাক্ট করবে, তাহলে আমাদের টিমের সঙ্গে তুমি আগামী দিনে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের টিম ডেফিনেটলি তোমাকে হেল্প করবে এটাকে সলভ করার জন্য। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা আমি অডিয়েন্সের জন্য বলতে চাই এবং খানিকটা বলবো, আমি ইন্দ্রাণীর হাজব্যান্ড, নাম কি? সন্তু দাস। সন্তু দাস। সন্তু দা নমস্কার। আজকে এটা আপনার উদ্দেশ্যে আমার একটা বার্তা, শুধু আপনার উদ্দেশ্যে না, এটা আমি এন্টায়ার আমাদের অডিয়েন্সকে বলবো, জানেন তো। আপনি মানছেন কি না মানছেন সেটা যেরকম আপনার চয়েস,
সেরকম আবার আপনি অস্বীকারও করতে পারেন না, কারণ যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন না সেই জিনিসটা কতটা পাওয়ারফুল যারা এই জিনিসগুলোকে নিয়ে ডিল করে তারা খুব ভালোভাবে জানে, এবং যাদের জীবনে জিনিসগুলো ঘটে যায় তারা খুব ভুক্তভোগী। আমি আপনাকে শুধু রিকোয়েস্ট করতে পারি, বা সমস্ত অডিয়েন্সকে যেরকম আমি রিকোয়েস্ট করি, তো আপনাকেও বলবো, জানো তো, যে কোনো বড় ঘটনা ঘটার আগে ছোট ছোট করে সেটা আমাদেরকে নক করে। আমরা যদি সতর্ক না হই সেটা আগামী দিনে একটা বড় জিনিস হবে। তবে আমি যেটা দেখালাম, আমি জানি না আপনি যদি কোনোদিন এই ভিডিওটা দেখেন, আদৌ দেখবেন নাকি আমি সেটা জানি না, যদি কোনোদিন দেখেন তাহলে আপনি পুরো সেশনটাই দেখতে পাবেন। আমি আপনাকে একটাই কথা বলবো যে আপনার ওয়াইফ কিন্তু আপনাকে মিথ্যা কথা বলছে না, বা ওর কিন্তু কোনো মেন্টাল প্রবলেম নেই। তার সত্ত্বেও যদি আপনার মনে হয় আপনি কোনো সাইকিয়াট্রিকের হেল্প নেবেন, নিয়ে এখান থেকে বেরোবেন, আপনি সেটাও ট্রাই করে দেখতে পারেন। দেখুন, বিজ্ঞান যেখানে ফেল হয় বা যেখানে শেষ হয় বলবো, তারপর থেকে আধ্যাত্মিক জগৎ শুরু হয়। তো আপনার ওটাও যতটা সত্য, এটাও কিন্তু ততটাই সত্য। আমি আপনাকে একটাই রিকোয়েস্ট করব যে আপনি একটু ইন্দ্রাণীর উপরে ফোকাস করবেন। ও খুব মিষ্টি মানুষ একটা, ওর উপরে একটু ফোকাস করবেন। খুব ভালো থাকবেন। এই একটা মানে অসুস্থ জীবন কাটানোর থেকে একটা সুস্থ জীবনে বেঁচে থাকা আমার মনে হয় খুব দরকার। তো আমি আপনাকে এটাই রিকোয়েস্ট করবো এই আমার পডকাস্টের মাধ্যমে, এটা আপনাকে স্পেশালি, এটা আপনার কাছে রিকোয়েস্ট আমার, যে আপনি যত তাড়াতাড়ি পারবেন একটু গুরুত্ব দিয়ে জিনিসটা দেখুন, অনেক বড় ক্ষতি হয়ে যাওয়ার আগে। যাই হোক, আজকে তোমার প্রথম তুমি আমার সঙ্গে বসলে, হুম। এতদিন তুমি আমার গল্প শুনেছো, সবকিছু শুনেছো, ভয়েস শুনেছো, সামনাসামনি বসার সুযোগ হয়নি। যাই হোক, এখন তোমার কিরকম লাগছে আর? খুব ভালো লাগছে কথা বলতে পেরে, যে মানুষটাকে আমি খুঁজছিলাম এতদিন ধরে, বা তার সাথে যদি কথা বলা যায়, কেন কি আপনার কথাগুলো কোথাও গিয়ে খুব সত্য লাগে, ভালো লাগে। তো সেই জন্যই আপনাকে খুঁজে পাওয়া, তো পেয়ে খুব ভালোই লাগলো। আপনি যেটুকু বলেন স্পষ্ট কথাই বলেন, এখনো মানে আমার মনে হয়েছে সেটা আমি বললাম। তো এই ভালো লাগেছে, আমার খুবই ভালো লেগেছে। কেউ যদি যোগাযোগ করতে চান যোগাযোগ করবেন আমারই মতন, খুব ভালো মানুষটা। ঠিক আছে। যাই হোক, আমি ভিডিওতে আমার কন্ট্যাক্ট নাম্বার এবং লিঙ্ক, আদার সমস্ত কিছু ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, আপনারা সেগুলো ফলো করতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।